আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর আইএফএ কনসালটেন্সির সিনিয়র ট্রেনার মুফতি মঞ্জুরুল হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমে মোহাম্মদ জাকির হোসেন, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর প্রফিট রেট কিভাবে নির্ধারিত হয় এবং কি ধরনের নীতিমালা আসলে অনুসরণ করা হয়? এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি কিভাবে কাজ করে, এই বিষয়টা আমাদেরকে একটু স্পষ্ট করবেন প্লিজ। বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকিংয়ে সাধারণত দুই ধরনের আমানত সংগ্রহ করে থাকে, আল ওয়াদিয়া অ্যান্ড মুদারাবা। আল ওয়াদিয়া অ্যাকাউন্টে কোনো ধরনের প্রফিট দেওয়া হয় না, প্রফিট দেওয়া হয় মুদারাবাতে। মুদারাবা আমরা বলি প্রফিট লস শেয়ারিং অ্যাকাউন্ট। এখানে মুদারাবার অর্থ যে আমানত সংগ্রহ করা হয় সেটা বিনিয়োগ করা হয়, বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় আমানতকারীদের মধ্যে বন্টন করা হয়। আমানতকারীদের বন্টন করার জন্য দুইটা ফর্মুলা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত আছে। প্রথমত হলো পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও, দ্বিতীয়ত ওয়েটেজ অ্যাভারেজ। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ওয়েটেজ অ্যাভারেজ রেট প্রচলিত আছে। ওয়েটেজ অ্যাভারেজ রেটটা কি? এই রেটটা হলো যখন বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে ব্যাংকগুলি, বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন ওয়েটেজ প্রদান করা হয়। যেমন 3 মাস, 6 মাস, 9 মাস বিভিন্ন ওয়েটেজ দেওয়া হয়। এখন যেই বিনিয়োগ থেকে প্রাপ্ত যে আয় আসলো সেখান থেকে ব্যাংকের অংশটা কেটে রাখার পরে বাকি অংশটা ওয়েটেজ অনুসারে আমানতকারীদের মধ্যে বিতরণ করা হয়। এই দুইটা পদ্ধতি আমরা অনুসরণ করি। ইসলামী ব্যাংকিং যেই বিষয়টা আছে, প্রফিট রেট নির্ধারণে শরীয় ভিত্তিটা কি এবং এই ক্ষেত্রে সুদের সঙ্গে এইটার মৌলিক কি ধরনের পার্থক্য বলে আপনি মনে করেন? আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ বনাম ব্যবসা। ইসলামী ব্যাংকগুলো যে রেট দিয়ে থাকে এটা আলোচনার ভিত্তিতে এটা রেট দিয়ে থাকে, পিএসআর হোক বা ওয়েটেজ পদ্ধতি হোক। কিন্তু যখন প্রফিটের রেটটা নির্ধারণ করা হয়, এটা বাইসেল মেথডে করা হোক, পিএলএস মেথডে করা হোক, এখানে মূল ভিত্তি থাকে হলো অ্যাসেট ব্যাক ট্রানজ্যাকশন, পাশাপাশি থাকে হলো রিস্ক শেয়ারিং। সুদের সাথে পার্থক্য এই জায়গায় হয় যে সুদি লেনদেনের ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকিংয়ে এখানে ব্যবসা থাকে না, এখানে কোনো ধরনের অ্যাসেট ব্যাক ট্রানজ্যাকশন থাকে না, পাশাপাশি এখানে রিটার্নটা ফিক্সড থাকে, কোনো ধরনের রিস্ক গ্রহণ থাকে না। এই জায়গাটা আসলে ইসলামী ব্যাংকের প্রফিট রেট নির্ধারণে কনভেনশনাল ব্যাংকিংয়ের সাথে বা সুদের সাথে এখানে মূলত পার্থক্যটা। সাধারণ মানুষের মধ্যে প্রফিট রেট, সুদের হারের পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কিউরিওসিটি, প্রশ্ন কিন্তু থাকে। তো এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে অনেক সময় কনভেনশনাল ব্যাংকের সুদ এবং ইসলামী ব্যাংকের মুনাফা কাছাকাছি চলে আসে। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, আসলে কাছাকাছি আসলেও দুইটা এক না। সুদ পূর্ব নির্ধারিত। আপনার কাছে আমি অর্থ নিয়ে সেটা ব্যবসা করলাম, আমি আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা ফেরত দিতে হবে, এটাই সুদ। কিন্তু আমি যদি ব্যবসা করে লসও করি তা আপনার কিছু যায় আসে না। অপরপক্ষে মুনাফা হলো আপনার থেকে আমি টাকা নিয়ে ব্যবসা করলাম অ্যাজ এ ব্যাংক, ব্যবসা করে যেই লাভটুকু পেলাম তার একটা অংশ আপনি পাবেন, একটা অংশ আমি পাবো, এটা হলো মুনাফা। সুদটা পূর্ব নির্ধারিত, কিন্তু মুনাফা পরিবর্তনশীল। টোটাল ব্যাংকের প্রকৃত আয়ের সাথে সামঞ্জস্য রেখে মুনাফাটা চেঞ্জ হয়। ইসলাম ব্যাংকের সৌন্দর্যটা হলো এই মুনাফা হিসাবায়নে। মুনাফা হিসাবায়নে আপনি যখন নির্দিষ্টভাবে বলে দিবেন তখন সেটা সুদ হবে। আপনি বছর শেষে প্রকৃত আয় বিবেচনায় আপনি যখন কাস্টমারদেরকে বেনিফিট দেবেন তখনই সেটা মুনাফা। এখানে কাস্টমারের রিস্ক বহন করতে হবে। নিয়ম হলো লস হলে কাস্টমার বহন করতে হবে, লাভ হলে কাস্টমার ভাগ পাবে। তবে সেখানে কোনোভাবেই মুদারিবের নেগলিজেন্সি থাকা যাবে না, সেটা একটা বড় প্রশ্ন। মুদারিবের নেগলিজেন্সি থাকলে কাস্টমারকে তার মূল টাকা অবশ্যই ফেরত দিতে হবে। এই বিষয়টাই আরেকটু বিস্তারিত আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের মানুষের অনেকের মনেই প্রশ্ন থাকে যে এটা জাস্ট ইসলামী ব্যাংকিং, শুধু নামটাই আছে,
কাজে কোনো কিছুই বাস্তবতায় দেখা যায় না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের ব্যাংকগুলো যে সমস্যাটা সৃষ্টি করে সেটা হলো প্রস্তাবিত রেটটাকেই পরে ফাইনাল রেট হিসাবে দিয়ে দেয়, কিন্তু আসলে ফাইনাল রেট দেওয়ার একটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন আছে। ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন মনে করেন আপনাকে আমি বলছি আপনাকে 9% রেট দিব আমি, এখন বছর শেষে ক্যালকুলেশন করে দেখলাম আপনি পাচ্ছেন 8। এখন আপনাকে যদি আমি 8 দেই তাহলে আপনি আমার ব্যাংক থেকে ডিপোজিটটা উইথড্র করে নেবেন, আপনি অন্য ব্যাংকে চলে যাবেন, কিন্তু আমার তো ডিপোজিটের প্রয়োজন। তখন আমার যে অংশটুকু লাভ আমি ব্যবসা থেকে নেওয়ার কথা ছিল সেই অংশটা স্যাক্রিফাইস করে, যে ঠিক আছে আমার 30% নেওয়ার কথা, আপনাকে 70% দেওয়ার কথা, আমি 25% নিলাম, আপনাকে 75% দিলাম, এতে আপনার 9-এর কাছাকাছি চলে আসলো। এইভাবে জিনিসটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করা হয়, যেটা আসলে যদি কাস্টমারদের কাছে পরিষ্কার করা হতো তাহলে এই ভুল বুঝাবুঝিটা মার্কেটে থাকতো না। জি, অনেক ধন্যবাদ মুফতি মঞ্জুরুল হাসান চৌধুরী। আপনার কাছে বলবো যে ইসলামী ব্যাংকিংয়ের যে মোরাবাহা মোশারাকা এই ধরনের যে চুক্তিগুলো আছে, এগুলো আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের আওতায় যেই অন্য অন্য শরিয়া ব্যাংকগুলো আছে তারা কি সঠিকভাবে এগুলো পরিচালনা করছে কিনা? বর্তমান ইসলামী ব্যাংকিং গুলোতে প্র্যাকটিসটা হলো মুদারাবা মোশারাকা নাই। ও বলেছে যে আমানতধারিতার ঘাটতির কারণে ব্যাংক মুদারাবার ভিত্তিতে ডিপোজিট নিলেও যখন পুনরায় সে লাইবিলিটি সাইডে গিয়ে, অ্যাসেট সাইডে গিয়ে সে যখন এটাকে আবার পুনরায় বিনিয়োগ করতে যাচ্ছে তখন কিন্তু মুদারাবা মোশারাকা অনুযায়ী করতে পারছে না, আমানতের ঘাটতি। আপনি দেখবেন 0.4%, 0.25% বিনিয়োগ মুদারাবা মোশারাকায় করে। অপরদিকে বাইসেল মেথডে বেশি করে, যেখানে আসলে রিস্ক থাকে না প্রফিট লস শেয়ারিং এর ক্ষেত্রে। আমরা অনেক সময় বলি যে ইসলামী ব্যাংকগুলোতে লস হয় না কেন, কারণ বাইসেল মেথডে তো লস হওয়ার সম্ভাবনাটাই কম, আগেই মূলত প্রফিটটা তার প্রোডাক্টের মূল্যের মধ্যে চলে আসে। তো ইসলামী ব্যাংকগুলোর চর্চাটা সেখানেও ঘাটতি আছে, মানে বাইসেল মেথডেও সেখানেও পুরোপুরি সারিয়া মেনটেন করে হয় না। বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটাই দায়বদ্ধতা আছে, করণীয় আছে, যদি রেগুলেটরি বোর্ডকে আরও স্ট্রং করা হয় এবং ট্রানজ্যাকশনগুলো প্র্যাকটিসগুলো কতটুকু সেই অনুযায়ী হচ্ছে এটা যদি তদারকিটা ভালো করে করা হয় তাহলে ইসলামী ব্যাংকগুলো ফুললি সরিয়া হওয়ার সুযোগ রাখে। স্যার, এই বিষয়টা আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে অন্য অন্য ইসলামী ব্যাংকগুলো আছে তারা যদি ইসলামের নীতিমালা অনুসারে ব্যাংকগুলো পরিচালনা না করে, সেই ক্ষেত্রে নির্ধারণী ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কোনো নীতিমালায় আছে কিনা যে এটাকে প্রশ্নের মুখে আনা হবে? আমাদের আইনি ভিত্তি হলো যে ব্যাংক কোম্পানি আইন 1991 এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। এখানে পরিষ্কারভাবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংক সেই ক্ষমতা বলে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে থাকে সরজমিনে। পরিদর্শনের সময় যদি কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া আমরা ইসলামী ব্যাংকিং প্রবর্তন নীতি বিভাগ কর্তৃক জারিকৃত সার্কুলার নম্বর 1/2025-এ ব্যাংকগুলো শরিয়া সুপারভাইজারি কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী শরিয়া সুপারভাইজারি কমিটি গঠিত হয় এবং শরিয়া সুপারভাইজারি কমিটির মূল কাজই হলো শরিয়া কমপ্লায়েন্সটা হলো কিনা বিষয়টা তদারকি করা। এছাড়াও আমরা বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে থাকি, সেগুলি পর্যালোচনা করি এবং সেখানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করি। আমাদের নির্দেশনা স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট, যদি শরিয়া করতে পারেন তাহলে শরিয়া করেন, আর না হয় বাদ দেন। সুতরাং আমরা যদি দেখি কোনো ব্যাংক একেবারেই শরিয়া কমপ্লায়েন্স করতে ব্যর্থ হয় তাহলে তার শরিয়া ইসলাম ব্যাংকিং লাইসেন্স বাতিল করা হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামী ব্যাংকিং নিয়ে অনেকের মাঝে এই ধরনের প্রশ্ন থাকে, আমরা বিষয়গুলো অনেক সুন্দরভাবে ক্লিয়ার করেছি। এ পর্যায়ে মোহাম্মদ মঞ্জুরুল হাসান চৌধুরী, আপনার কাছে জানতে চাই, অনেক সময় ইসলামী ব্যাংকিংয়ের প্রফিট রেট বাজারের সুদের হারের কাছাকাছি দেখা যায়, শরিয়ার দৃষ্টিতে আসলে এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এক্ষেত্রে আমরা যে বিষয়টা বলি যে বেঞ্চমার্ক বনাম নেচার অফ কন্ট্রাক্ট, বাজারে যদি একটা রেট প্রচলিত থাকে এবং সেটা যদি কোনো হালাল ব্যবসার ক্ষেত্রে এই রেট গ্রহণ করা হয় বা কাছাকাছি রেট গ্রহণ করা হয়, শারিয়া এটাকে হারাম বলে না। আমরা খুব সহজে যদি বলি যে শারিয়া দেখে হলো পদ্ধতি, নীতি এবং উদ্দেশ্য। ইসলামিক ব্যাংকিংগুলো যে রেট দিয়ে থাকে এর পিছনে পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। সুদী ব্যাংকগুলো যে পদ্ধতিতে রেট নির্ধারণ করে ইসলামিক ব্যাংকগুলো সেই পদ্ধতিতে করে না। ইসলামিক ব্যাংকগুলো করে হচ্ছে অ্যাসেট বেকড সিস্টেমে এবং এখানে ব্যবসা থাকে, ব্যবসার উপরে ভিত্তি করে প্রফিট রেট নির্ধারণ করে। আমরা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে এক লোক একই বাজারে দুইজন ব্যবসায়ী, একজন গরুর গোশত বিক্রি করছে যে হালালভাবে গরুটাকে জবাই করেছে, আর একজন হারামভাবে গরুটা জবাই করেছে, সেও গোশত বিক্রি করছে।
এখন একই বাজারে দুজনের রেট কাছাকাছি হয়, সারিয়া এটাকে হারাম বলে না, বরং যার জবাইটা, যার পদ্ধতিটা হালাল, তার রেট কাছাকাছি হলো এটাকে হালাল, আর যার পদ্ধতিটা হারাম তার রেট কাছাকাছি হলো হারাম। আমাদের বর্তমান বাজারে যেহেতু ইসলামী ব্যাংকগুলো, জেনারেল ব্যাংকগুলো একসাথে ব্যবসা করছে, বাংলাদেশ ব্যাংকের লাইবোর যেটা আছে, যেটা কনভেনশনাল ব্যাংক ব্যবহার করে থাকে, কিন্তু ইসলামিক ব্যাংকগুলো যদি এটা ব্যবহার করে, পিছনে যদি তার ব্যবসার পদ্ধতি ধরন শরিয়া অনুযায়ী হয়, শরিয়া কমপ্লায়েন্স হয়, তাহলে রেট এক হওয়াটা শরিয়ার দৃষ্টিতে কোনো বিষয় না, যেটা ওই ব্যবসাটাকে বা ওই পদ্ধতিটাকে হারাম করে দেবে। এই জায়গাটায় কাছাকাছি হলেও আমরা সমস্যা মনে করি না, যদি ইসলামী ব্যাংকিংয়ের প্র্যাকটিসটা, ব্যবসাটা এবং পদ্ধতিটা শরিয়া অনুযায়ী হয়। মূল বিষয়টা তাহলে আমরা বুঝলাম যে শরিয়া কমপ্লায়েন্স। জি। তো এই বিষয়টা সঠিকভাবে নির্ধারণ করা অথবা সঠিকভাবে পরিপালন করার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমরা এক্ষেত্রে মনে করি যে ইসলামিক ব্যাংকিং যেহেতু তাদের স্লোগান এটা বলে যে আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন, তো বাই সেল মেথডে বিনিয়োগ করুক বা পিএলএস মেথডে বিনিয়োগ করুক, মার্কেটে যে প্র্যাকটিসটা আছে, প্র্যাকটিসটা একদম পুরোপুরি শরিয়া অনুযায়ী হোক। থিওরিক্যাল বা হাইপোথেটিক্যাল যে শরিয়া বোর্ড আছে আপনারা দেখছেন, কিন্তু বাস্তবে কতটুকু শরিয়া প্র্যাকটিস হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। জনাব মোহাম্মদ জাকির হোসেন, আমরা এ বিষয়টাই একটু আলোচনা করব। যদি শরিয়া কমপ্লায়েন্সগুলো সঠিকভাবে আদায় করা না হয়, তাহলে সেই ব্যাংককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হয়। তো এই বিষয়গুলো সব ঠিকঠাক রেখে ভবিষ্যতে ইসলামী ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করতে বাংলাদেশ ব্যাংক কী ধরনের নীতিগত সংস্কার, নীতিগত সিদ্ধান্ত, নীতিগত কোনো নীতিমালা তৈরি করেছে, এই বিষয়গুলো আমাদের একটু বলবেন। ফিল্ড লেভেলে শরিয়া কমপ্লায়েন্স হচ্ছে কিনা এটা দেখার দুই স্তরের ব্যবস্থা আছে। প্রথমত হলো ব্যাংকগুলো নিজস্ব মুরাকিব আছে, তারা শরিয়া অডিট পরিচালনা করে, প্রত্যেকটা ব্রাঞ্চে এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন তারা যাচাই বাছাই করে। যাচাই বাছাই করার পরে শরিয়া অডিট রিপোর্টটা শরিয়া সুপারভাইজারি কমিটিতে, সেটা যাচাই হওয়ার পরে এই মিটিং মাইনাসটা বাংলাদেশ ব্যাংকে যায়। সেই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক এটা দেখে যেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। এবার আপনার প্রশ্নে যদি ফেরত আসি, প্রথমত আমাদের এখন প্রাইম নিড হলো একটা আইন, ইসলামী ব্যাংক কোম্পানি আইন। মালয়েশিয়া 1983 সালে ইসলাম ব্যাংকিং শুরু করেছে, তারা শুরু করার আগে আইন করেছে, কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা এখনও আইনটা করতে পারি না, যদি আমরা 1983 সালেই শুরু করেছি। আমাদের এখন আইনের কাজটা অলমোস্ট শেষ, আইনের খসড়া কমপ্লিট হয়েছে, স্টেক হোল্ডার ওপিনিয়ন নিয়ে নিছে, আমরা ওপিনিয়ন রিভিউর কাজ শেষ। এখন আমরা যে কোনো সময় এটা মন্ত্রণালয়ে পাঠাবো। আপনারা জানেন এটা মন্ত্রণালয় একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটা আইন পাস হওয়া, আলটিমেট সংসদে গিয়ে পাস হবে, এটা আমাদের প্রায়র একটা অবজেক্টিভ আছে। দ্বিতীয়ত হলো আমরা শরিয়া হারমোনাইজেশন নিয়ে কাজ করছি, কারণ প্রত্যেকটা ব্যাংকের আলাদা শরিয়া সুপারভাইজারি কমিটি আছে, এই কমিটির মতামতে মাঝে মাঝে ভিন্নতা পরিলক্ষিত হয়, সেটা যেন এগ্রিগেট করে একটা একক সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা শরিয়া অ্যাডভাইজারি বোর্ড গঠন করছি বাংলাদেশ ব্যাংকে। মার্কেটের সেরা স্কলারদের নিয়ে আমরা এই বোর্ড গঠন করছি, তারা শরিয়া মতামতগুলো বিভিন্ন ব্যাংকের দেখে, অথবা বিভিন্ন ব্যাংকের শরিয়া মতামতে যদি অস্পষ্টতা থাকে বা তারা সিদ্ধান্ত উপনীত ব্যর্থ হয়, সেখানে তারা বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজারি কমিটিতে আসে, অ্যাডভাইজারি বোর্ডে আসে, এবং সেখানে সেটা সলভ হয়। তারপরে হলো আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শুরু করছি, যে ব্যাংকার আসলে আমাদের সচেতনতার অভাব আছে। একজন কাস্টমার কি করে, তার নিয়ত পরিষ্কার, সে ইসলাম ব্যাংকে যায় ইসলাম ব্যাংকিং করতে, যা জিজ্ঞাসা করে ভাই কত রেট দিবেন, কারণ ওনার এই ধারণাটা নাই যে এখানে আসলে প্রি ডিটারমাইন্ড কোনো রেট থাকে না। তাহলে এই জিনিসগুলি সম্বন্ধে কাস্টমারদের সচেতন করতে হবে, ব্যাংকারদের সচেতন করতে হবে। তারপর আমরা এক্সটার্নাল অডিটের চিন্তা করছি, শরিয়া এক্সটার্নাল অডিট। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শরিয়া রেটিং করব, যার ফলে এর মধ্যে এটা পাবলিশ করব, যার ফলে আপনি অ্যাজ এ কাস্টমার আপনি দেখেই বুঝতে পারবেন যে কোন ব্যাংক কতটা শরিয়া কমপ্লায়েন্স। আপনি নিজের থেকেই যাবেন যে এই ব্যাংক যেহেতু শরিয়া কমপ্লায়েন্স, আমি এখানে যাই। তখন শরিয়ার কম্পিটিশান হবে, কমপ্লায়েন্সের কম্পিটিশান হবে, প্রফিট কম্পিটিশান না। আমরা এই কাজগুলি হাতে নিছি, ইনশাল্লাহ সবার সহযোগিতা পেলে আমরা এই ইসলামিক ব্যাংকিং সেক্টরটাকে একটা নিয়মের মধ্যে, সুশৃঙ্খলার মধ্যে আনতে পারবো। আমি আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন যে সচেতনতার অভাব অ্যাজ এ ব্যাংকার অথবা অ্যাজ এ কাস্টমার, তো আমরা দুই ধরনের লোকদেরই সচেতনতার বিষয়ে একটু জানতে চাই। আমাদের নির্দেশনা হলো, আমরা যেমন প্রত্যেকটা ব্যাংকের নির্দিষ্ট ট্রেনিং রুটিন দিতে বলি,
যে আপনি এই বছর আপনার এমপ্লয়ি, অনেক এমপ্লয়ি মনে করেন আপনি একটা জিনিস জানেন, তো অনেক দিন প্র্যাকটিস করেন না, আপনি এটা ভুলে যাবেন। এই জন্য আপনাকে একটা নিয়মিত ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে। ইসলামিক বিআরপিডি সার্কুলার নম্বর 1 যেটা আমরা পাবলিশ করেছি, এখানে ইভেন শরিয়া সুপারভাইজারি কমিটির মেম্বারদেরকে বছরে 2টা ট্রেনিং নেওয়ার কথা বলছি, যে তারাও মার্কেট আপডেট থাকবে। এখন আপনি হয়তো থিওরি পড়ে আসছেন একটা, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিবর্তন হয়েছে, আপনি সেটা আপডেট থাকতে হবে। ঠিক একইভাবে শরিয়া সুপারভাইজারি কমিটি এমপ্লয়ীদের ট্রেনিং দিবে, তাদের শরিয়া অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। আবার আমরা রিজিওনাল ট্রেনিং আয়োজন করব, যেখানে কাস্টমাররা থাকবে, ব্যাংকাররা থাকবে, তো দুই পক্ষের সচেতনতা একই প্রোগ্রামের মাধ্যমে আসবে। এইভাবে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বাড়াতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছুই ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।